জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই গাজা যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিল মিশর। এদিকে ইউক্রেনে গোলাবর্ষণ, রেড ক্রসের 3 কর্মী নিহত। অন্যদিকে ক্রুস্ক অঞ্চলে পাল্টা হামলা রাশিয়ার। এবার মালয়েশিয়ায় দাতব্য হোম থেকে 402 শিশু কিশোর উদ্ধার, অভিযোগ নির্যাতনের। এবং সর্বশেষ প্রথমবার মহাশূন্যে হাঁটলেন বেসামরিকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজা যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিল মিশর। সম্প্রতি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় একটি আলোচনা শেষ হয়েছে। এই আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে মিশর, যা 11 মাস ধরে চলা এই সংঘাত শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। আলোচনায় অংশ নেওয়া একটি উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার কায়রো নিউজ চ্যানেল জানিয়েছে, আলোচনাটি মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল থানি এবং হামাসের প্রতিনিধি দলের নেতা খলিল আল হাইয়ার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংকট সমাধানের সম্ভাব্য লক্ষণ হিসেবে দেখা দিয়েছে, যদিও আলোচনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর মিলে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির চুক্তি করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার চেষ্টা করে আসছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের দাবি মানতে অস্বীকৃতি জানানোয় মধ্যস্থতার সব প্রচেষ্টায় ব্যাহত হয়েছে। ইসরায়েল গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে, যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রায় 41,119 জন ফিলিস্তিনি নিহত এবং 95,125 জনের আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে এবং উপত্যকা জুড়ে অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় সংগঠিত গণহত্যার অভিযোগে ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতেও মামলা দায়ের করা হয়েছে। ইউক্রেনে গোলাবর্ষণ, রেড ক্রসের 3 কর্মী নিহত। ইউক্রেনের পূর্বাঞ্চলে রেড ক্রসের গাড়িতে রাশিয়ার হামলায় 3 জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। জেলেনস্কি বলেন, দখলদাররা দনেস্ক অঞ্চলে রেড ক্রসের যানবাহনে হামলা দিয়েছে। দনেস্কের যুদ্ধক্ষেত্র থেকে কয়েক কিলোমিটার দূরে ভিরোলিউ বিপকা গ্রামে এই হামলা করা হয়। অন্যদিকে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস নিশ্চিত করেছে, যুদ্ধক্ষেত্রে সহায়তা বিতরণের সময় গোলাবর্ষণ হলে তাদের 3 জন কর্মী নিহত হন। তবে এই হামলার পেছনে দায়ী কারা, তারা সেটি উল্লেখ করেননি। আইসিআরসির প্রেসিডেন্ট মির্জানা সোলজারিক এক বিবৃতিতে হামলার তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আমি রেড ক্রস কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানাই। গোলাগুলো সহায়তা বিতরণের জায়গায় আঘাত এনেছে, এটি একেবারেই অগ্রহণযোগ্য। আমাদের হৃদয় আজ ভেঙে গেছে। সহকর্মীদের হারিয়ে আমরা আজ শোকাহত। আমরা আহতদের পাশে আছি। আইসিআরসি বলেছে, তাদের দল শীতের জন্য ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর মাঝে কাঠ ও কয়লার ব্রিকেট বিতরণের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় তাদের গাড়ি আঘাতপ্রাপ্ত হয়। এ হামলায় আরও 2 জন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে সহায়তা বিতরণ শুরু হয়নি। এছাড়া বিস্ফোরণে কোনো বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়নি। আইসিআরসি নিহত কর্মীদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ইউক্রেনের মানবাধিকার বিষয়ক সংসদীয় কমিশনার দিমিত্র লুবিনেক বলেছে, তারা ইউক্রেনের নাগরিক। এদিকে হামলার বিষয়ে রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তারা নিয়মিত বলে থাকে, মস্কো শুধু সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে। আইসিআরসি উল্লেখ করেছে, তাদের দলগুলো নিয়মিতভাবে দনেস্ক অঞ্চলে উপস্থিত থাকে এবং সংস্থার যানবাহনগুলোতে রেড ক্রসের প্রতীক স্পষ্ট চিহ্নিত করা থাকে। কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা রাশিয়া। গত মাসের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিলেন ইউক্রেন। সম্প্রতি সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করেছে রাশিয়া। রাশিয়াপন্থী কয়েকজন ব্লগার ও দেশটির একজন জ্যেষ্ঠ কমান্ডার এ তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনপন্থী পর্যবেক্ষকেরা জানান, রাশিয়ার কুরস্ক অঞ্চলের অধিকৃত অঞ্চলে ব্যাপক লড়াই চলছে। রুশ সেনারা ইউক্রেনের সেনাদের হাত থেকে সম্ভবত কিছু গ্রামও পুনরুদ্ধার করেছেন। রাশিয়ার সেনারা সিনাগোস্টের দক্ষিণে মালায়া লোকালয় নদীর পূর্ব দিকে ইউক্রেনের সেনাদের পিছু হটতে বাধ্য করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, কয়েকটি গ্রামে তারা ইউক্রেন সেনাদের পরাজিত করেছেন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অন্যদিকে ইউক্রেন ও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। আজ বৃহস্পতিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, বুধবার দিবাগত রাতে তারা রাশিয়ার সেরা 64টি ড্রেনের 44টি ভূপাতিত করেছেন। একই সময়ে রুশ বাহিনী 5টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার
এয়ার জানায় এই মুহূর্তে রাশিয়ার পাল্টা হামলা নিয়ে কোনো উপসংহার টানা যথাযথ হবে না। থিম ট্যাঙ্কটির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা শুরু করেছে। উত্তর পূর্ব ও কুরেনেবুর দক্ষিণে 10 ও 11 সেপ্টেম্বর বেশ কিছু গ্রাম দখল করে নিয়েছে। এদিকে কিয়েভ সফর শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ডেভিড লেমি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন পোল্যান্ডে ফিরে এসেছেন। তারা বুধবার দিবাগত রাতে কিয়েভ থেকে ট্রেনে ওঠেন। আজ স্থানীয় সময় সকাল 6:30টায় পোল্যান্ডের পূর্বাঞ্চলে প্রবেশ করেন। আগের দিন বুধবার তারা কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করতে যান। ইউক্রেনকে পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার বিষয়ে বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার ব্যাপক শক্তিশালী ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে হোয়াইট হাউস নিজেদের মধ্যে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়ায় দাতব্য হোম থেকে 402 শিশু কিশোর উদ্ধার, অভিযোগ নির্যাতনের। মালয়েশিয়ার 2টি রাজ্যে 20টি দাতব্য হোম থেকে 402টি শিশু ও কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাদের শারীরিক ও যৌন হয়রানি করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ ইন্সপেক্টর জেনারেল রাজারউদ্দিন হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, পুলিশ এই ঘটনায় 171 জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে হোমের ধর্মীয় শিক্ষক ও তত্ত্বাবধায়কও রয়েছে। পুলিশ ইন্সপেক্টর জেনারেল রাজারউদ্দিন বলেন, ভুক্তভোগী এই শিশু কিশোরদের বয়স 1 থেকে 17 বছর। তাদের বিভিন্ন ধরনের নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে অন্য শিশুদের সঙ্গে যৌনকর্ম করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়। চলতি মাসের শুরুতে নেগেরি সেম্বিলান রাজ্যের একটি হোমে শিশুদের শোষণ, শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই গতকাল সেলাঙ্গার ও নেগেরি সেম্বিলান রাজ্যের 20টি দাতব্য হোমে পুলিশ অভিযান চালায়। গতকাল এক সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর জেনারেল রাজারউদ্দিন হোসেন সাংবাদিকদের বলেন, সন্দেহভাজন ব্যক্তিদের মধ্যে কয়েকজন এর বয়স 17 থেকে 64। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা শিশুদের বাজেভাবে স্পর্শ করেছেন। কিছু শিশুকে সেখানে থাকা অন্য শিশুদের সঙ্গে একই ধরনের আচরণ করতে বাধ্য করা হতো। শিশুদের গরম ধাতব বস্তু দিয়ে শাস্তি দেওয়া হতো। এমনকি অসুস্থ শিশুদের অবস্থা গুরুতর পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত চিকিৎসকের কাছে নেওয়া হতো না। উদ্ধার করার পর শিশুদের রাজধানী কুয়ালালামপুরে পুলিশ সেন্টারে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইটস কমিশন অফ মালয়েশিয়া এ ধরনের দাতব্য হোমগুলোকে কঠোর আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। কমিশনের শিশু বিষয়ক কমিশনার ফারা নেনি দুসুকি অনলাইন নিউজ সাইট ফ্রি মালয়েশিয়া টুডেকে বলেন, সমস্যা হলো এই জায়গাগুলো ঠিকঠাক নজরদারি করা হয় না। পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আমাদের আরও সতর্ক হতো। প্রথমবার মহাশূন্যে হাঁটলেন বেসামরিকরা। পৃথিবীর বাইরের জগৎ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। অনেকেই জীবনে একবার হলেও পৃথিবীকে বাইরে থেকে দেখতে চান, কিন্তু এই ধরনের অভিযানে কেবল মহাকাশ গবেষণা স্থায়ী কর্মরত বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশ নেন। ফলে চাইলেও সাধারণ কোনো ব্যক্তির মহাশূন্য যাওয়ার সুপ্ত ইচ্ছা পূরণ হয় না। তবে এই প্রথমবারের মতো মহাশূন্যে হাঁটলেন বেসামরিকরা। বৃহস্পতিবার বিলিয়নিয়ার ব্যবসায়ী জ্যারেড আইজ্যাকম্যান প্রথমবার অপেশাদার নভোচারী হিসেবে মহাশূন্যে যাত্রা করেন। মহাকাশ অভিযানের পুরো বিষয়টি লাইভ স্ট্রিমের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে। 4 সদস্যের একটি দল 5 দিনের জন্য মিশনটিতে অংশগ্রহণ করেছে। ব্যতিক্রমী মিশনটির নাম ছিল পোলারিস ডন মিশন। মঙ্গলবার ভোরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই অভিযানের জন্য যাত্রা শুরু করা হয়েছে। দলটি স্পেস এক্স এর ফ্যালকন 9 রকেটে চড়ে রওনা হন 4 নভোচারী। মহাশূন্যে পৌঁছে স্পেস এক্স এর ক্রু ড্রাগন ক্যাপসুলে সওয়ার হন তারা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল 4:52 নভোযান থেকে বেরিয়ে আসেন জ্যারেড। এ সময় তার ক্যাপসুলটি পৃথিবী থেকে শত শত মাইল দূরে 30,000 কিলোমিটার ঘন্টা বেগে প্রদক্ষিণ করছে। পৃথিবীর পৃষ্ঠের দিকে তাকিয়ে আইজ্যাকম্যান বলেছিলেন, বাড়িতে আমাদের সকলেরই অনেক কাজ আছে, কিন্তু বাইরের থেকে সত্যি পৃথিবীকে এক নিখুঁত বিশ্বের মতো দেখা যায়। এরপর আইজ্যাকম্যানকে অনুসরণ করে বের হয়ে আসেন মিশন বিশেষজ্ঞ সারাহ গিলিস। এ সময় তাদের অন্য 2 সঙ্গী স্কট পটিট ও আনা মেনন মহাকাশযানের মধ্যে ছিলেন। মহাকাশ বিশ্লেষকদের ধারণা অনুযায়ী এই অভিযানটি নতুন এক দিগন্তের সূচনা করবে। এমনকি এরই মধ্যে দিয়ে বাণিজ্যিকভাবেও ব্যাপক অগ্রগতি হবে মহাকাশ শিল্পে।